আপনারা দেখতে পাচ্ছেন এই যে শেষ একটি স্পন্সর এখানে আছেন, ক্যাট বোকার, নাকি নামটা আমি ঠিক মতো বলতে পারি, আপনারা কেউ দেখেন নাই। এখন যদি ক্যাট বোকারের স্পন্সর যদি আজকে এই অনুষ্ঠানে থেকে থাকেন, আমার ধারণা উনি পরবর্তীবার আপনাকে স্পন্সরশিপ করবেন না। এটা হচ্ছে পেশাদারিত্বের অবহেলা। আমি দুঃখিত যে এক্সাম্পলটা দিয়ে দিলাম, কারণ এক্সাম্পলটা চোখে পড়েছে। আমি যখন ওখানে বসেছিলাম তখন আমি দেখেছি। বাট এটা হতে পারে যে আজকে যেহেতু জলজান্ত উদাহরণ, এখান থেকে একটা পেশাদারিত্বের উদাহরণও তৈরি হয়ে গেল। এবং আমরা অনেকেই যারা অর্গানাইজার তাদের নামটাও কিন্তু করতে পারছি না। সো নেশা থেকে তারা কাজটা করছেন। ইভেন্ট ক্রিয়েটর হ্যাজ ডান এ ফ্যান্টাস্টিক জব হিয়ার। এটা হচ্ছে নেশার পার্ট। This is the second summit happening in Bogura. I'm so proud of it being a son of Bogura. আমি কিন্তু এসছি গতকালকে ঢাকা থেকে, আমাকে একবার বলার পরে এই কারণেই যে এরকম একটা অনুষ্ঠানে আমি থাকবো। আমি নতুন উদ্যোক্তাদেরকে দেখতে চাই, এই যে শক্তি, এই প্রেরণা, এই যে আপনাদের ফায়ার, এইটা আনন্দ দেয়। তো এইটার সঙ্গে পেশাদারিত্ব ইজ ভেরি ভেরি এসেনশিয়াল। কারণ আমরা প্রফেশনালি যখন কাজটা যদি না করি, তাহলে আমাদের আগ্রহ কমতে পারে, আমাদের এফিসিয়েন্সি কমতে পারে। Hope that answers your question. Thank you. Any other questions? আমার হাতে সময় প্রায় শেষ হয়ে এসেছে। পিছনে একজন একটু প্রশ্ন করতে চাচ্ছেন। আমি হয়তো আর একটা বা দুটো প্রশ্ন নিতে পারবো, কারণ অর্গানাইজারদের আমাকে যে সময়টা দেওয়া আছে তা অলমোস্ট শেষ হয়ে আসছে। সো এখানে একজন, আর ওই আপনি সাদা শার্ট পরে আছেন, তার প্রশ্নটা নিয়ে আমাকে আজকে শেষ করতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি আপনার লেখায় একটা কথা বলেছেন আবুল কালাম আজাদের। তো ওখানে বলেছিলেন যা আমরা ঘুমায় ঘুমায় দেখি সেটা স্বপ্ন না, যা আমাদেরকে জাগায় রাখে সেটাই স্বপ্ন। জি। কিন্তু ব্যক্তিগত এক্সপিরিয়েন্স বলেন আর দেখেই বলেন, আজকালকার তরুণদের ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এগুলো ঘুমাতে দেয় না, এগুলো জাগ্রত করে রাখে। তো অ্যাজ এ মোটিভেটর আপনি এটা কিভাবে এক্সপ্লেইন করতে চাইবেন? ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন, এবং সময়ের সঙ্গে একটা সময় উপযোগী প্রশ্ন। যে ঘুমোতে দেয় না দুটো জিনিস। কারণ আমি আমার লেখাটাতে বলেছিলাম যে এপিজে আবুল কালাম আজাদের বক্তব্য, যে উনি বলেছিলেন যে যা তুমি ঘুমিয়ে দেখো তার স্বপ্ন নয়, যা তোমাকে ঘুমোতে দেয় না সেটাই স্বপ্ন। এটাকে আক্ষরিক অর্থে নিলে আপনার এই ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ এবং প্রশ্নটা চলে আসে। বাট উনি যেটা বলতে চেয়েছেন, আমি এই প্রসঙ্গটাতে আসছি, উনি যেটা বলতে চেয়েছেন যে ঘুমোতে দেয় না বলতে যেটা আপনাকে সারাক্ষণ চালনা করে, যেটা আপনাকে বেশিক্ষণ কাজ করতে অনুপ্রেরণা দেয়, যেটা আপনাকে মানে নিজের সক্ষমতার বাইরে যেতে আপনাকে উৎসাহিত করে। ঘুমোতে দেয় না বলতে যেটা আপনাকে মনে হবে যে আচ্ছা এখন তো ঘুমানোর সময় হয়ে গেছে, কিন্তু এই কাজটা না করলে তো আমার এই সাফল্যটা আসবে না, এটা আমার আজকে রাতেই শেষ করে ফেলা উচিত, এটা কালকের জন্য রেখে দেওয়া উচিত না। তো উনি যখন বলেছেন যা তোমাকে ঘুমোতে দেয় না, ওটা বলতে উনি এটাই বুঝিয়েছেন। আর এই ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ, ভাইবার, মেসেঞ্জার, এই জিনিসগুলোর ভালো দিক যেমন আছে, তেমনি এর ডিস্ট্রাকটিভ এবিলিটিটাও আছে অনেক বেশি। আর পৃথিবীতে প্রতিটি আবিষ্কারই কিন্তু হয়েছে যার একটা ভালো দিক আছে, একটা খারাপ দিক আছে। এটা তৈরি করা হয়েছিল নেটওয়ার্কিং এর জন্য। ডিনামাইট আবিষ্কার করা হয়েছিল পাহাড় ভেঙে রাস্তা করার জন্য। কিন্তু সেটাকে যদি আমরা মানুষ চাই, তাহলে আমরা যে কোনোভাবেই সেটাকে ব্যবহার করতে পারি এবং সেটা খারাপ দিকে ব্যবহার করতে পারি। ফেসবুক আছে, এটা আমাকে নেটওয়ার্কিং করতে সাহায্য করে, এটা আমাকে যোগাযোগ করতে সাহায্য করে। কিন্তু ফেসবুক দেখে দেখে আমি রাত 3টা পর্যন্ত জাগবো কিনা এবং রাত 3টা পর্যন্ত জেগে আমার পড়াশোনা নষ্ট করবো কিনা, সেইটার দায়িত্ব কিন্তু আমার, এবং সেইটার কন্ট্রোল করার যে ক্ষমতা, সেই ক্ষমতাটাও কিন্তু আমার। সো আপনি যেটা বললেন সেটা ডিস্ট্রাকটিভ পার্টটা বলেছেন, বাট এটা পজিটিভ সাইডটা যদি আপনি দেখেন যে আপনি একসঙ্গে কত লোকের সঙ্গে কমিউনিকেট করতে পারছেন। আমি শুরুতেই বলেছিলাম নেটওয়ার্কিং ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফর সাকসেস।
You can use the same tools. সোশ্যাল মিডিয়া অসম্ভব পাওয়ারফুল একটা জিনিস, যে আপনি একসঙ্গে আপনার বার্তাটা, আপনি চিন্তা করেন এটাকে যদি আপনি আপনার মার্কেটিং এর কাজে লাগান। এখন অনেকেই ফেসবুক পেজ ব্যবহার করছে তার নিজের কোম্পানির বিপণনের জন্য, মার্কেটিং এর জন্য। হাউ পাওয়ারফুল ইজ দ্যাট এন্ড হাউ কস্ট ইফেক্টিভ ইজ দ্যাট? কোনো খরচ নেই, আপনি একসঙ্গে 1000, 2000, 10,000 লোকের কাছে আপনার বার্তা পৌঁছে দিতে পারছেন। আপনি কি কাজে ব্যবহার করবেন সেটা আপনার দায়িত্ব, কিন্তু টুলটা আছে আপনাকে সাহায্য করার জন্য, আপনার এফিসিয়েন্সি বাড়ানোর জন্য। আমি আর একটা প্রশ্ন নেব, সাদা শার্ট পরে শেষের দিকে হাত উঠিয়েছিলেন। ওনাকে সুযোগটা দিতে হবে, কারণ উনি অনেকক্ষণ আগে হাত উঠিয়েছিলেন। আচ্ছা, আপনারটা দিয়ে আমি শেষ করবো, বাট ওনারটা আমি একটু নিয়ে নিই। ওনারটা নিয়ে নিই এবং আপনারটা দিয়ে আমি শেষ করবো। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনি কিছু আগে একটা কথা বলছেন, সেটা হলো আমরা উদ্যোক্তা হতে গেলে ফার্স্ট টাইম যেটা হয় যে আমরা কোনো ব্যাংকের থেকে হেল্প চাইলে ফার্স্ট টাইম আমরা উদ্যোক্তা সফল না হলে হেল্প করে না। তো আপনি বলছিলেন যে ব্যাংক জানে যে ফার্স্ট টাইম যারা উদ্যোক্তা হয় তারা সফল না হওয়ার কারণে তাদের ব্যাংক হেল্প করে না। তাহলে আমরা ব্যাংক কিভাবে জানে যে আমরা ফার্স্ট টাইম থেকে মানে সফলতা অর্জন করতে পারবো? আমরা তো সফলতা অর্জন করতে পারি, ব্যাংক এটা কিভাবে আগাম যাবে? ফার্স্ট প্রশ্ন। আমার সেকেন্ড প্রশ্ন হলো যে আমরা ব্যাংক যদি এভাবে আমাকে ফার্স্ট টাইমে ডিলিট করে দেয়, তাহলে আমরা উদ্যোক্তা হইতে সামনের কোনো বেরোনাই পাবো, তার সামনে আমরা যাতে পারবো। ব্যাংক জানে না, আপনি হবেন না সেটা ব্যাংক জানে না। জি, ব্যাংক যেটা জানে সেটা হচ্ছে পরিসংখ্যান। পরিসংখ্যানটা জানে, কিন্তু ইন্ডিভিজুয়ালি আপনাকে জানে না। তো এখন ব্যাংকের কি কাজ? ব্যাংক হচ্ছে আমাদের, কিন্তু আমি যদি 100 টাকা ডিপোজিট নেই, আমাকে ডিপোজিটের টাকা হচ্ছে আমার কাছে একটা আমানত, আমাকে তাকে ফেরত দিতেই হবে, রাইট? আপনি ডিফল্ট করলে আপনি আমাকে ইন্টারেস্ট না দিলেও কিন্তু আমাকে ডিপোজিটের ইন্টারেস্ট আমাকে দিতেই হবে। জি, ব্যাংক যখন ব্যবসা করে, ব্যাংকের নিজস্ব ক্যাপিটাল 10 থেকে 12%, বাকি 90% কিন্তু হচ্ছে আপনার যারা ডিপোজিট রাখেন তাদের টাকা। সো ব্যাংকেও আপনার রিস্ক অ্যাসেস করতে হয়, আমি কতটুকু রিস্ক নিতে পারি যাতে আমি আমার আমানতকারীদের টাকাটা ফেরত দিতে পারি তাদের সুদ সহ। সো এইটা বললাম যে ব্যাংক যদি পরিসংখ্যান জানে যে 90% of the new ventures goes into failure, so ব্যাংককে চেষ্টা করতে হয় যতটুকু তারা পারে এই 10% আপনাকে বেঁচে দেবে। আর আপনাদের দিক থেকে ওই এফোর্টটা থাকতে হবে যে আমি যেন ওই 10% এ থাকি। আপনারা আমার আগের ইয়ের কাছে যে ছবিগুলো দেখেছেন তারা হচ্ছে ওই 10% এর মধ্যে, আমরা কিন্তু 90% এর খবর জানি না। তো এখানে যারা আছেন তাদেরকেও আমাদেরকে চেষ্টা করতে হবে যে আমরা যেন ওই 10% এর মধ্যে থাকতে পারি, এরাই যেন সেই 10% হয়, বাকি 90% যারা তারা আজকে আসে না। এবং এটাই হয়তো আপনাদের একটা এফোর্ট, এই এফোর্ট গুলো আপনাদেরকে হয়তো নিয়ে যাবে সেই 10% এর মধ্যে যারা অন্যরা দিচ্ছেন না। আমি আর একটা প্রশ্ন নিব, উনি বলেছিলেন, হ্যাঁ এটাই আজকের নেওয়া শেষ প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ফারজানা কাকা, আমি বিজনেস করছি 6 বছর হলে। কি করছেন? আমি বিজনেস করছি 6 বছর হলে। জি। এটা হচ্ছে আমার বুটিক্সের অনলাইন ডেলি। জি। এবং আমি 1 বছর ধরে ফুডের বিজনেস করছি। জি। তো আমার হচ্ছে ফুডের বিজনেসটা টোটালি হোম ডেলিভারি সিস্টেম। আমি যে ব্যবসাটা করছি এটা আমার লেনদেন করার ক্ষেত্রে ব্যাংকের প্রয়োজন হয় না, আমি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি পাই। কিন্তু আমি যদি লোন নিতে চাই তাহলে ব্যাংক আমার কাছ থেকে ব্যাংক স্টেটমেন্ট চায়। জি। এক্ষেত্রে আমি কি করব? যেহেতু আমার লেনদেন ব্যাংকের সাথে নাই, আমার তো কোনো স্টেটমেন্ট দিতে পারছি না, সেক্ষেত্রে করণীয় কি? ওকে, এটা অ্যাড্রেস করতে চাইলেও আমার এই জিনিসটা অ্যাড্রেস করা হয় না। ওই যে বললাম যে ব্যাংক আপনার তার ঝুঁকি নিশ্চিত করতে চায় যে আমি একটা পরিমিত ঝুঁকি নিচ্ছি। সো অনেক সময় আমরা যখন
উদ্যোক্তাদের ক্ষেত্রে এটা বেশি হয় যে আমাদের সেলস ছোট, আমরা অনেক সময় ব্যাংকের মাধ্যমে এই ট্রানজ্যাকশনটা করি না। আমরা আজকের যে সেলস হচ্ছে সেটা দিয়ে হয়তো আমরা আজকের ইনভেন্টরিটা পারচেস করি কালকে বিক্রি করার জন্য অথবা এক সপ্তাহে বিক্রি করার জন্য, অ্যান্ড দ্যাটস ওকে, দ্যাটস নর্মাল, এটার মধ্যে কোনো অসুবিধার কিছু নেই। কিন্তু এই যে আপনার দৈনিক যে সেলসটা হচ্ছে সেই সেলসটাকে আপনাকে অন্তত নথিভুক্ত করতে হবে। আপনি যদি ব্যাংকে নাও দেন, একজন ব্যাংকার যখন এসে আপনার কাছ থেকে আপনার সেলস সম্পর্কে জানতে চায় এবং আপনি বললেন যে আমার সেলস দিনে 10,000 টাকা, হাউ ক্যান দ্যাট পারসন ভেরিফাই? আমরা ব্যাংকার একটা কথা বলি সবসময় যে উই ট্রাস্ট বাট উই হ্যাভ টু ভেরিফাই। কারণ আমার তো আমানতকারীর টাকা শেষ পর্যন্ত আমাকে ফেরত দিতে হবে। আমাদের মাথায় কিন্তু সবসময় একটা জিনিস চিন্তায় থাকে যে আমাকে এই আমানতকারীর টাকা নিয়ে আপনার কাছে দিয়ে আপনি যখন প্রফিট করে আমাকে ফেরত দিচ্ছেন, তারপর আমাকে আমানতকারীর টাকাটা আমানতকারীকে বুঝিয়ে দিতে হয় তার সুদ সহ। সো আপনার যখন ব্যবসা সম্পর্কে আমি নিশ্চিত হতে যাচ্ছি, আপনার হয়তো ব্যাংকে ডিপোজিট না থাকতে পারে ওই সেলসটা, যাদের পক্ষে সম্ভব আমি আপনাদেরকে সত্যি সত্যি উৎসাহ দিব যে আপনাদের ছোট হলেও আপনারা প্রতিদিনের সেলসটা ওখানে জমা দিয়ে দখলে পরের দিনই নিয়ে নেন। যতটুকু পারেন ততটুকু জমা দেন, কারণ এই ট্রানজ্যাকশনটা ব্যাংকারদেরকে হেল্প করে বুঝতে যে আপনার এখানে সেলস কত। আমি শুধু মুখে বললে সে কিভাবে ভেরিফাই করবে, কিন্তু আপনার যদি ডেইলি সেলস রেজিস্টার থাকে সেই সেলস রেজিস্টার থেকে কিন্তু আপনি কনভিন্স করতে পারবেন। অনেক সময় আমরা বলি যে আপনি সেলস রেজিস্টার নিয়ে আসেন, খাতাটা দেখলেই বোঝা যায় যে এটা গতকালকে বানানো হয়েছে। আমি খুব প্র্যাকটিক্যাল লেভেলে নেমে যাচ্ছি, যে দেখে মনে হয় যে গতকালকে বানানো হয়েছে। তো গতকালকে যেটা বানানো হয়েছে সেটা কিন্তু ভেরিফাই করার আমাদের কোনো সুযোগ থাকে না। কিন্তু আপনার যদি একটা সেলস রেজিস্টার থাকে যে আপনি প্রতিদিন সেলস করছেন, সেটা লেখা আছে, আমি যদি ভেরিফাই করতে চাই আমি আপনাকে জিজ্ঞাসা করতে পারি, আচ্ছা এটা কাকে বিক্রি করেছিলেন, আপনার কাস্টমারটা কে, তার ফোন নম্বরটা দেন তো। আমি হয়তো আমার অফিসে ফিরে এসে তাকে ফোন করে জিজ্ঞাসা করবো যে আচ্ছা ওই ম্যাডাম তো আপনাকে বিক্রি করেছিলেন, ওনার কাছ থেকে আপনি বছরে কতদিন জিনিসটা। আপনার কথার উপরে কিন্তু আমার ভেরিফিকেশন হয়ে গেল, মানে আপনি রেজিস্টার রেখেছেন, সেই রেজিস্টার থেকেই কিন্তু আমি একটা ভেরিফিকেশনের অপরচুনিটি পেয়ে যাচ্ছি। কিন্তু যখন ওটুকু থাকে না, সো আমি যখন প্রফেশনালিজমের কথা বলছি, পেশাদারিত্বের কথা বলছি, ব্যবসার সঙ্গে সঙ্গে যদি আমি ব্যাংক রিলেশনশিপ তৈরি করতে চাই, তাহলে আমাদের একটু রেকর্ডেড ইনফরমেশন থাকা দরকার। সেটা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে হোক, সেটা আমার রেজিস্টারের মাধ্যমে হোক। কিন্তু নথিতে না থাকলে শুধু মুখের কথায় আমাদের ব্যাংকারদের পক্ষে ওইটাকে ফার্স্ট ট্রাস্ট করাটা ডিফিকাল্ট হয়, সেকেন্ড যেটা সবচেয়ে বড় জিনিস যে উই নিড টু ভেরিফাই, সেই ভেরিফিকেশন করাটা আমাদের জন্য